নাফ নদীতে বাংলাদেশের যাত্রীবাহী ট্রলারে আবারও মিয়ানমার থেকে মুহুর্মুহু গুলি। অল্পের জন্য রক্ষা, আতঙ্কে টেকনাফ সেন্ট মার্টিন রুটের যাত্রীরা। দুদকের অনুসন্ধান টের পেয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরান বেনজির। দুর্নীতির খতিয়ান হাইকোর্টে দাখিল করতে যাচ্ছে সংস্থাটি, শিগগিরই হবে মামলা। রপ্তানি বাড়লেও ঘুরে দাঁড়াতে পারছে না খুলনার কাঁচা পাট শিল্প। দাম নির্ধারণ না করায় আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা, নানা অভিযোগ রফতানিকারকদেরও। এবং ট্রাম্পকে হত্যা চেষ্টায় ইরানকে জড়ানোয় ক্ষুব্ধ তেহরান। 5 দিনেও রহস্য উন্মোচনে ব্যর্থ FBI। কোভিড আক্রান্ত বাইডেন, নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাড়ছে চাপ। সকালের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে ময়মনসিংহে যানবাহন চলাচল খুব কমই লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে গাঙ্গিনার পাড় মোড়ে আছেন সহকর্মী ওবায়দুল হক। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ওবায়দুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি গত 2 সপ্তাহ যাবৎ চলছে ময়মনসিংহে, এই ময়মনসিংহে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের সহিংসতার ঘটনা কিন্তু ঘটেনি। তবুও দেশের বিভিন্ন স্থানে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে, এবং আজকে যেহেতু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে সকাল সন্ধ্যা যে কমপ্লিট শাটডাউনের যে আহ্বান জানানো হয়েছে, এতে কিন্তু সাধারণ মানুষের মাঝে এক ধরনের ভীতি এবং আতঙ্ক রয়েছে, যার কারণে আমি দেখতে পাচ্ছি যে আমি এখন আছি ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনাপাড় মোড়ে। এখানে কিন্তু এখনো পর্যন্ত দোকানপাট, শুধুমাত্র কিছু খাবারের দোকানপাট ছাড়া অন্য কোনো দোকানপাট কিন্তু এখনো পর্যন্ত খোলেনি, এবং গাড়ি ঘোড়াও কিন্তু কিছু অটোরিকশা এবং রিক্সা এইগুলো ছাড়া অন্য কোনো তেমন বেশি চলাচল করছে না। অন্যান্য রাস্তাঘাটও অনেকটা ফাঁকা রয়েছে। তবে কর্মস্থলের উদ্দেশ্যে আসলে যারা সকাল সকাল বের হয়েছেন, তারা কিন্তু এই অটোরিকশা এবং রিক্সার মাধ্যমে কিন্তু তারা সকাল সকাল তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। আমি একটু জানিয়ে রাখি যে আজকে মূলত যে কোটা সংস্কার আন্দোলনকারীরা বেলা 11টায় টাউন হল মোড়ে জমায়েত হওয়ার কথা রয়েছে, এবং যেহেতু 11টার কথা বলা হয়েছে, সেই 11টার আগে এবং সকাল থেকে এখন পর্যন্ত আসলে মাঠে কেউ ওইভাবে নেই, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমরা কিন্তু তেমন তৎপরতা দেখতে পাচ্ছি না। তবে 11টার সময় যেহেতু বলা হয়েছে, এবং 11টা থেকে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু টাউন হল মোড়ে আসতে থাকবে, এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা তারাও কিন্তু নজরদারিতে রেখেছে, এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটিও কিন্তু তারা চেষ্টা করবেন। তো ময়মনসিংহে এই ছিল আসলে আজকের কমপ্লিট শাটডাউনের সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে। কোটা বিরোধীদের আন্দোলনে সন্ত্রাসী কার্যক্রম কারা ঘটিয়েছে তা তদন্ত করে বের করা হবে বলে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, সংঘাতে নিহত প্রত্যেকের জীবন জীবিকার দায়িত্ব নেবেন তিনি। কোটা ইস্যুতে আদালতে ন্যায় বিচার পাবেন শিক্ষার্থীরা, এমন আশ্বাস দিয়ে সরকার প্রধান সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানান। সন্ত্রাসী কার্যক্রম চালানো প্রত্যেকের সাজা নিশ্চিত করার ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে। মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান করার ইচ্ছা প্রকাশ করে, সেক্ষেত্রে তাদের সুযোগ করে দেওয়া হয় এবং নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হয়। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার
তা আমি করব। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। এদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান করছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। আছেন ছাত্রলীগের নেতাকর্মীরাও। এদিকে বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের থেমে থেমে সংঘর্ষ হয়। আমরা খুবই সাধারণভাবে একটা প্রতিবাদ জানাতে এসেছিলাম, সেখানে আমাদের দুই দিক থেকে টিয়ারশেল মারা হয়েছে। রাজু ভাস্কর্য ওই দিক থেকে এবং পিছন থেকে দুই দিক থেকে আমাদের উপরে গুলি করেছে, টিয়ারশেল মেরেছে। বিসি স্যার কত নির্লজ্জ হলে তার বাসার সামনে র্যাব, পুলিশ, বিজিবি সব বসায় রাখছে, তাও সে আসতেছে না। এর আগে শাহবাগে মুক্তিযোদ্ধা ছাত্র সমাবেশ হয়। এ সময় মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি দেশে অরাজকতার তৈরি করেছে বলে দাবি করা হয়। ছাত্রলীগ সভাপতি জানান, নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর, নারী কর্মীদের উপর শারীরিক নির্যাতনের জবাব রাজনৈতিকভাবে দেওয়া হবে। প্রতিরোধ করা হবে জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রকে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ যারা ভাঙচুর করেছে, আমাদের মেয়েদের সঙ্গে যারা অমানবিক আচরণ করেছে, শারীরিকভাবে নির্যাতন করেছে, তাদের প্রত্যেকটি জবাব বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই রাজনৈতিকভাবে নেবে। এদিকে কোটা বিরোধীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তারা পুলিশের নজরে রয়েছেন জানিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, যে কোনো নাশকতায় প্রস্তুত রয়েছে তারা। ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনকে, যে কথাটা আমি বলছি, ভিন্ন খাতে নেওয়ার জন্য যারাই ষড়যন্ত্র করুক, যারাই ষড়যন্ত্র করছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমাদের কাছে আছে। তারা আমাদের জালের মধ্যে আছে, গোয়েন্দার জালই আছে। যারা এই আন্দোলনকে ঘিরে তারা গাড়িতে আগুন লাগাচ্ছে, তারা স্লিপার তুলে ফেলছে, যে কোনো সময় তারা গ্রেপ্তার হবে আমাদের। এর মাঝে অনেককেই হল ছাড়তে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করছে থমথমে অবস্থা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। 3 শীর্ষ কর্মকর্তা ছাড়াই চলছে ডিএসসির কার্যক্রম। ঝুঁকি নিয়ে এই লেনদেন বিনিয়োগকারীদের, যোগ্য লোকের অভাব, দাবি বিনিয়োগ সংশ্লিষ্টদের সমাধানের আশ্বাস। বেনজিরের দুর্নীতির খতিয়ান উচ্চ আদালতে দাখিল করতে যাচ্ছে দুদক। আগামী সপ্তাহের যে কোনো দিন হাইকোর্টের একটি বেঞ্চে অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক আইনজীবী। অগ্রগতি প্রতিবেদনে উঠে এসেছে বেনজির ও তার স্ত্রী ও মেয়ের অপরাধলব্ধ সম্পত্তির নানা চিত্র। অনুসন্ধান শুরুর পর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়ার বিষয়টিকে বেনজিরের অপরাধ প্রবণ মানসিকতা হিসেবে দেখছেন সংস্থাটির আইনজীবী। লাপাত্তা সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের দুর্নীতির খতিয়ান দুদক আইনজীবীর হাতে। তিনি প্রস্তুতি নিচ্ছেন অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন উচ্চ আদালতে জমা দেওয়ার। মূল প্রতিবেদন সহ প্রায় ৭৫ পৃষ্ঠার রিপোর্টে উঠে এসেছে বেনজির, তার স্ত্রী মেয়ের অপরাধ লব্ধ সম্পত্তির নানা চিত্র। বেনজিরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে গত ২২ এপ্রিল কমিটি গঠন করে দুদক। পরিস্থিতি আঁচ করতে পেরে ২৩ এপ্রিল থেকে টাকা সরাতে থাকেন সাবেক আইজিপি। ৩০ এপ্রিল পর্যন্ত কয়েকটি অ্যাকাউন্ট থেকে প্রায় ১৩ কোটি টাকা তোলেন বেনজির, তার স্ত্রী জিশান মির্জা ও মেয়ে ফারহিন রিশতা। সংস্থাটির আইনজীবী বলছেন, অনুসন্ধান শুরুর পর বেনজিরের টাকা সরিয়ে নেওয়া এবং টাকা তোলার তৎপরতায় প্রমাণ করে অপরাধ প্রবণ মানসিকতা। একজন আসামির মডাস অপারেন্ডি দেখে যেটা আমরা বুঝতে পারছি, ওনাকে যদি এখন আসামি বলা ঠিক হবে না, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির যে মডাস অপারেন্ডি, একটা ফৌজদারি মামলায় আমরা বলি যে অ্যাকিউজডের মডাস অপারেন্ডি, এই মডাস অপারেন্ডি দেখে বোঝা যায় এগুলি সবগুলো সাসপিশিয়াস ট্রানজাকশন। টাকার গতিপথ নির্ণয়ের কাজ চলছে। টাকা যদি দেশের বাইরেও চলে যায়
সেটা আনা যাবে, একটু সময় সাপেক্ষ। 3 দফায় সাবেক আইজিপির প্রায় 700 বিঘা জমি ক্রয় করা হয়েছে। জব্দ রয়েছে 12টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসেব সহ বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি। দেশে বিদেশে নামে বেনামে আরও সম্পত্তি থাকতে পারে বলে ধারণা দুদকের। খুরশিদ আলম খান বলছেন, মামলার সিদ্ধান্ত খুব শীঘ্রই আসবে। এই 70-75 পাতা যে আমরা প্রতিবেদনটা দাখিল করব, যেদিনই লিস্ট আসে সেদিনে আমরা দাখিল করব। আমার কাছে মনে হচ্ছে প্রায় আপনার অনুসন্ধান কাজ শেষ পর্যায়ে, যে কোনো পর্যায়ে এটা কমিশনে দাখিল হবে। কমিশনে দাখিল হলেই কমিশন সিদ্ধান্ত দিবে এটা তারা কি করবে। গত 2 জুলাই বেনজির ও তার পরিবারকে সম্পদের হিসেব দিতে নোটিশ জারি করে দুদক। সময় দেওয়া হয়েছে 21 কার্যদিবস। বেঁধে দেয়া এই সময় শেষ হবে এই মাসের শেষ সপ্তাহে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারে সংঘাতের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের অভ্যন্তরের বিকল্প নৌপথ ব্যবহার করে সেন্ট মার্টিন থেকে টেকনাফে আসা যাত্রীবাহী 2টি ট্রলারকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে এতে কেউ হতাহত না হলেও গুলি লাগে ট্রলারে। যাত্রীদের দাবি, মিয়ানমার থেকে 30 থেকে 35 রাউন্ড গুলি ছোড়া হয়। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মিয়ানমার সীমান্তে অভ্যন্তরীণ সংঘাতে 33 দিন বন্ধ ছিল টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌ চলাচল। কিন্তু চালুর 10 দিন না যেতেই ফের নাফ নদীর মোহনায় গুলির ঘটনা ঘটল বাংলাদেশি নৌযান লক্ষ্য করে। বুধবার দুপুরে সেন্ট মার্টিন থেকে 75 জন যাত্রী নিয়ে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করে 2টি ট্রলার। বঙ্গোপসাগর অতিক্রম করে নাফ নদীর মোহনায় ঢুকতে মিয়ানমার অংশ থেকে শুরু হয় গুলিবর্ষণ। কোনো যাত্রী হতাহত না হলেও গুলি লাগে ট্রলারে। ট্রলারের মধ্যে 60 থেকে 65 আপনার গুলি করছে। বিকেলে ট্রলার দুটি নিরাপদে শাহপুরী দ্বীপের জেটি ঘাটে ভিড়লে স্বস্তি ফেরে যাত্রীদের বাজে। সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতি জানিয়েছে, ঘটনাটি প্রশাসনকে জানিয়েছেন তারা। 2টা ট্রলারে প্রায় 70 জন মতো যাত্রী ছিল। ওই যাত্রী গুলি করছে। গুলি করার পরে আমরা ট্রলারগুলা চালাইয়া শাহপুর দ্বীপ জেডিতে লাগাই দিছে, তখনও গুলি করছে। গত মাসে এই রুটে নৌ চলাচল বন্ধের পর বিকল্প পথে চালু হয় 7 জুলাই। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নানা প্রতিকূলতার মধ্যেই গত অর্থ বছরে খুলনা অঞ্চল থেকে বেড়েছে পাট পণ্যের রফতানি। তবে ঘুরে দাঁড়াতে পারছে না কাঁচা পাট শিল্প। সরকার কৃষিপণ্য ঘোষণা করলেও ভর্তুকি, ব্যাংক ঋণ সহ অন্যান্য সুবিধা না পাওয়ায় এ খাতে রফতানির পরিমাণ কমছে বলে দাবি ব্যবসায়ীদের। নেয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। 2023 সালে কৃষি মন্ত্রণালয় কাঁচা পাটকে কৃষিপণ্য ঘোষণা করায় রপ্তানির ক্ষেত্রে নগদ প্রণোদনা, ভর্তুকি, স্বল্প সুদে ব্যাংক ঋণ পাওয়ার কথা। তবে খুলনা অঞ্চলের ব্যবসায়ীদের অভিযোগ, কোনো সুবিধাই তারা এখনও পাচ্ছেন না। এছাড়া প্রায় বিভিন্ন দেশে রপ্তানি বন্ধের আদেশ, কাঁচা পাটের সঠিক মূল্য নির্ধারণ না করা সহ বিভিন্ন কারণে কাঁচা পাট রপ্তানিতে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান। ফলে প্রতি বছর কমছে রপ্তানির পরিমাণ। সরকারের কোনো সহায়তা আমাদের নেই। সাথে সাথে বিদেশি বায়ারগুলো এই সুযোগে পাটের ন্যায্য মূল্য দেয় না। প্রণোদনা পাচ্ছি না আমরা। সাবসিডি যেটা পাওয়ার কথা, যেটা জুট গুডস পেয়ে থাকে, পাটখড়ি পেয়ে থাকে, কিন্তু এটা কাঁচা পাট রপ্তানি করে আমরা সেটা পাচ্ছি না, যাতে করে রপ্তানিতে অনেকটা ব্যাহত হচ্ছে। এদিকে পাটের তৈরি নানা ধরনের ব্যাগ, কার্পেট, জায়নামাজ সহ হস্তশিল্পের নানা পণ্য তৈরি করছে খুলনা অঞ্চলের বেশ কিছু প্রতিষ্ঠান, যার চাহিদা রয়েছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে। এসব চাহিদায় 2022-23 অর্থ বছরের তুলনায় 2023-24 অর্থ বছরে খুলনা থেকে পাট পণ্য রপ্তানি কিছুটা বেড়েছে। তবে স্বল্প সুদে ঋণ না পাওয়া, অতিরিক্ত করারোপ, কৃত্রিম সংকট তৈরি করে পাটের দাম বৃদ্ধি করা সহ নানা অভিযোগ রয়েছে পাট পণ্য রপ্তানিকারকদের। আন্তর্জাতিক মার্কেটে বাংলাদেশের নামটা উজ্জ্বলভাবে তুলে ধরতে পারছি না, যার জন্য আমাদের জাতীয় অর্থনীতিতেও কিছুটা ব্যাঘাত ঘটছে। ব্যবসায়ীরা নানা সুবিধা পাচ্ছে জানিয়ে কাঁচা পাট ও পাট পণ্য রপ্তানি বাড়াতে নানা উদ্যোগের কথা জানায় রপ্তানি উন্নয়ন ব্যুরো। সরকারের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে তার মাধ্যমে তারা যাতে এটাতে রপ্তানিতে যাতে উদ্বুদ্ধ হয়, এটাকে যদি আমরা আসলেই তুলে ধরতে পারি তাহলে তো আমাদের ব্যবসায়ীরাও যেমন লাভবান হবে, সরকারও লাভবান হবে। খুলনায় বর্তমানে 25টি কাঁচা পাট রপ্তানিকারক প্রতিষ্ঠান ও 10টি পাট পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে।
আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার বেড়েছে 1 লাখের বেশি। সদ্য বিদায়ী অর্থবছরে ভ্রমণ কর বাবদ বাংলাদেশ সরকারের আয় হয় প্রায় 120 কোটি টাকা। অথচ যাত্রীদের অভিযোগ, কর বাড়ানো হলেও বাড়েনি সেবার মান। ইমিগ্রেশন কাস্টমসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নাজেহাল হতে হয় তাদের। আজিজুল হকের পাঠানো তথ্য ও শাওন হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বাংলাদেশের স্থলবন্দরের মধ্যে সবচেয়ে ব্যস্ত বন্দর যশোরের বেনাপোল। ভারতের কলকাতার সঙ্গে যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় এই বন্দরকে বেশি ব্যবহার করেন যাত্রীরা। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 2022-23 অর্থ বছরে বেনাপোল দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা ছিল 21 লাখ, আর 2023-24 অর্থ বছরে এ সংখ্যা ছিল 22 লাখের বেশি। অথচ যাত্রীদের অভিযোগ, যাতায়াত কর বাড়ানো হলেও বাড়েনি সেবার মান। ইমিগ্রেশন কাস্টমসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নাজেহাল হতে হয় তাদের। 3-4 ঘন্টা এসে দাঁড়ায় থাকতে হয়, বসার জায়গা নাই। দাঁড়িয়ে সবাই যে মশার কামড় খাচ্ছি, এটা আসলে কোনোভাবে কামনা না। পিছন থেকে অনেক লোকজন আনসার এবং পুলিশের সহযোগিতা এরা অন্যভাবে বেরিয়ে যাচ্ছে। আমরা কিন্তু সেই 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়ে আছি। 5 ঘন্টা 6 ঘন্টার একটা ফেয়ার, এই ফেয়ারটা আমাদের অনেক ক্ষতিকর। তবে ভিসা জটিলতায় কাঙ্ক্ষিত যাতায়াত বাড়েনি বলে জানান বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরা। আর বন্দরে যাত্রীদের দালালদের থেকে সাবধানে থাকার আহ্বান নিরাপত্তা কর্মীদের। ভিসা দেওয়ার ক্ষেত্রে যে শর্তগুলো রয়েছে সেগুলো জটিল করে ফেলা হয়েছে। বারবার বলা হয়েছে তারা যেন দালাল চক্রের হাতে প্রতারিত না হয় এবং বিভিন্ন ধরনের দালাল আছে তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা না দেয়। আর এ নিয়ে গতানুগতিক আশ্বাস বন্দর কর্তৃপক্ষের। যাত্রী হয়রানি রোধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি এবং ছিনতাই বা চাঁদাবাজিদের দৌরাত্ম্য বন্ধের জন্য আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছি। একই সাথে আমরা আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা আনসার সিকিউরিটি বিবেন আছে তাদেরকেও নির্দেশনা দিয়েছি যথাযথভাবে। 2023-24 অর্থ বছরে বেনাপোল স্থল বন্দর থেকে ভ্রমণ কর বাবদ বাংলাদেশ সরকারের আয় হয় প্রায় 120 কোটি টাকা। সময় সংবাদ, বেনাপোল। নকশায় ত্রুটি থাকায় মেয়াদ ও ব্যয় বেড়েছে চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পের। সংশোধিত নকশায় বেড়েছে র্যাম্পের দৈর্ঘ্য। এদিকে নির্মাণ কাজে ধীর গতিতে, দুর্ভোগে পৌরবাসী। রেলগেটে প্রায় সৃষ্টি হচ্ছে যানজট। মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2023 সালের 12 আগস্ট চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলবাজারে শুরু হয় রেলওয়ে ওভারপাস নির্মাণ। তবে কাজ চলমান অবস্থায় র্যাম্পের আয়তন বৃদ্ধি, জমির মূল্য বৃদ্ধি ও রেলগেটের নকশায় ত্রুটি দেখা দেয়। পরে নকশায় সংশোধন করে বাড়ানো হয় প্রকল্পের ব্যয় ও মেয়াদ। সংশোধিত প্রকল্পে 64 কোটি টাকা থেকে নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 75 কোটি টাকায়। 1 বছর মেয়াদ বৃদ্ধি করে 2025 সালের জুন মাস পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। দুই প্রান্তের র্যাম্পের দৈর্ঘ্য 330 মিটার থেকে বাড়িয়ে করা হয়েছে 442 মিটার। তবে নির্মাণ কাজে ধীরগতির কারণে দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। রেলগেটের প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট। দ্রুত প্রকল্পের কাজ শেষ করার দাবি স্থানীয়দের। ব্রিজের কাজের জন্য দুই পাশে যতটুকু রাস্তা আছে যাতায়াতের, এই রাস্তাটুকুও ভালো না। জনদুর্ভোগ তৈরি করে মানুষকে ব্যারিকেড দিয়ে যাচ্ছে, মানে এক রাস্তা বন্ধ করে দিয়ে যাইতে পারুক আর না পারুক। যে পরিমাণ ধুলা হচ্ছে, সাধারণ জনগণের আমার এখানে থাকতে পারছি না। সকাল সন্ধ্যা যে পানি দেওয়ার কথা সেটাও দিচ্ছে না ওরা। 2-1 বছরের মধ্যে সম্পূর্ণ হবে কিনা আমরা সেটা বলতে পারছি না। আর নির্ধারিত সময়ের মধ্যে ওভারপাস উন্মুক্ত করার আশ্বাস কর্তৃপক্ষের। সমস্ত ব্যয়গুলো আমরা ইতিমধ্যে ডিপিপিতে অ্যাকোমোডেট করেছি, ডিপিপিতে অ্যাকোমোডেট করে অনুমোদনের রাস্তায় চলে গেছে। তো এখন আর আমাদের সামনে কোনো বাধা নেই, এখন দ্রুত গতিতে কাজ চলবে এবং দ্রুত গতিতে কাজটা শেষ করে ফেলতে পারব। রেলওয়ে ওভারপাসের দৈর্ঘ্য 419 মিটার এবং প্রস্থ প্রায় 10 মিটার। বর্তমানে ওভারপাসের 13টি স্প্যান বসানোর কাজ চলমান রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। সকালের সময় আরও থাকছে। নিষেধাজ্ঞার মাঝেই সুন্দরবনের নদীতে মংলার জেলেরা ঋণ আর অভাবে তাড়নায় বাধ্য হয়ে অবৈধ পথে দাবি জেলেদের ছাড় দেয়া হবে না বলছে প্রশাসন। এমডি নেই প্রযুক্তি প্রধান ও চিফ অপারেটিং অফিসার। শীর্ষ এই 3 কর্মকর্তা ছাড়াই যেন তেনভাবে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির কার্যক্রম। যোগ্য লোকের অভাবে নিয়োগ প্রক্রিয়ায় এই ধীরগতি বলছেন নিয়োগ বোর্ডের প্রধান। একদিকে আস্থার সংকটে পুঁজিবাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ, অন্যদিকে দিনকে দিন যেন আরও রুগ্ন হচ্ছে দেশের প্রধান এই পুঁজিবাজার। আলতাফ হোসাইনের রিপোর্ট।
প্রায় 1.5 মাস ধরে ব্যবস্থাপনা পরিচালক এমডির পদ খালি রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। 6 মাস পেরিয়েছে চিফ অপারেটিং অফিসারের পদত্যাগের, দায়িত্বে আসেনি নতুন কেউ। অব্যাহতির 1.5 বছরের বেশি সময় ধরে খালি পড়ে আছে চিফ টেকনোলজি অফিসার সিটিও পদটিও। শেয়ারবাজারের সব কার্যক্রমই চলে সফটওয়্যারের মাধ্যমে। সিটিও ছাড়া বিকল্প লোক দিয়ে কাজ চালিয়ে নিলেও যে কোনো সময় ঝুঁকিতে পড়তে পারে ডিএসইর লেনদেন, এমন শঙ্কায় প্রতি মুহূর্ত পার করেন বিনিয়োগকারীরা। ক্যাপিটাল মার্কেট অনেক এটা খুবই একটা সেন্সিটিভ জায়গা, এখানে যে কোনো কিছুরই একটা ইফেক্ট পড়ে আর কি। স্বাধীন একটা দেশের সরকারের একটা প্রতিষ্ঠান, এর দায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও আছে। এমনিতেই যেখানে পুঁজিবাজারকে বলা হয় ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মাধ্যম, সেখানে ব্যবস্থাপনা পরিচালক ছাড়া ডিএসইতে কোন অবস্থায় অর্থলগ্নি করবেন বিনিয়োগকারীরা, এমন প্রশ্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তাদেরও। এক্সিকিউটিভ ছাড়া স্টক এক্সচেঞ্জ কিভাবে চলে? একটা স্টক এক্সচেঞ্জ উইচ ইজ টোটালি বেসড অন দ্য টেকনোলজি, সেখানে সিটিও নেই। যেভাবে চলছে এটা আমরা ইট ওয়াজ নট এক্সপেক্টেড। যোগ্য লোকের অভাবে নিয়োগ প্রক্রিয়ায় এই ধীর গতি বলে জানান ডিএসইর নিয়োগ বিষয়ক কমিটির প্রধান। কতদিন পর ব্যবস্থাপনা পরিচালক পাবে ডিএসই, সেই সময়সীমাও জানা নেই তার। 3 জন যোগ্য ব্যক্তিকে 3টা পজিশনে এবং নিরপেক্ষভাবে নিয়োগ দিতে গেলে আপনার কিছু সময় তো অবশ্যই আমাদেরকে দিতে হবে। এতটুকু আশ্বস্ত করতে চাই যে খুব দ্রুততার সাথে এই জিনিসগুলো ফিল আপ করা হবে। ডিএসইর এমন দুর্বলতা যখন দৃশ্যমান, তখন স্বাভাবিকভাবেই এর নেতিবাচক প্রভাব পড়ে পুঁজিবাজার লেনদেনে, যা তৈরি করে আস্থার সংকট। তাও স্বীকার করেন ঢাকার পুঁজিবাজারের এই পরিচালক। এর সবগুলো পিলার আপনার স্ট্রং রাখতে হবে। কোনো একটা পিলার যদি মিসিং থাকে অবশ্যই সেটা মার্কেটকে ইম্প্যাক্ট করবে। আলতাফ হোসাইন, সময় সংবাদ। লবণাক্ত পানিতে নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ইনকিউবেটর সহ বিভিন্ন যন্ত্রাংশ। এ কারণে ব্যাহত হচ্ছে বাগেরহাট আঞ্চলিক হাঁস প্রজনন খামারের ডিম থেকে বাচ্চা ফোটানো। দ্রুত সুপেয় পানির ব্যবস্থার দাবি সংশ্লিষ্টদের, তবে এ নিয়ে কোনো সমাধান দিতে পারেনি প্রাণী সম্পদ বিভাগ। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। পলেস্তরা খসে পড়েছে দেয়াল থেকে, নেটে ধরেছে মরিচা। 2017 সালে চালু হয় বাগেরহাট আঞ্চলিক হাঁস প্রজনন খামার। এরপর 4 বছর হাঁসের ডিম থেকে একদিনের হাঁসের বাচ্চা উৎপাদন করে স্বল্প মূল্যে সরবরাহ করে আসছিল প্রতিষ্ঠানটি। তবে লবণাক্ত ও আয়রনযুক্ত পানিতে মরিচা পড়ে নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ইনকিউবেটর সহ বিভিন্ন যন্ত্রাংশ। 1.5 বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে পানির কুলিং প্ল্যান্ট ও পানির পাম্প। এতে ব্যাহত হচ্ছে বাচ্চা উৎপাদন। শীঘ্রই সুপেয় পানির ব্যবস্থার দাবি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের। আর্টিফিশিয়াল ভাবে পানি তুলতেছে, যেটা আসলে লবণাক্ত। যদি আমাদের পানির ব্যবস্থাটা ভালো হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রোডাকশনটা বাড়বে। এখানকার টিডিএসটা খুব অতিমাত্রায় বেশি, আমার মেশিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মেশিনের পারফরম্যান্স ধীরে ধীরে কমে যাচ্ছে। সুপেয় পানির ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানায় স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। আমাকে আমার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আশ্বস্ত করেছেন যে তারা এই ব্যাপারে ব্যবস্থা নেবে। খামার কর্তৃপক্ষের তথ্য মতে বাগেরহাট আঞ্চলিক হাঁস প্রজনন খামারের জিন্ডিং ও বেইজিং 2 ধরনের হাঁস রয়েছে। প্রতি বছর এই খামার থেকে আগে 60,000 বাচ্চা ইনকিউবেটরে উৎপাদন করা হতো। বর্তমানে এ পরিমাণ নেমে এসেছে 50,000-এ। সময় সংবাদ, বাগেরহাট। নিষেধাজ্ঞার মধ্যেই নদীতে নেমেছেন বাগেরহাটের মংলা উপজেলার জেলেরা। চিংড়ির রেণু পোনা ধরার সঙ্গে তাদের জালে ধরা পড়ছে অন্যান্য মাছের পোনা ও সামুদ্রিক বিভিন্ন প্রাণীর লার্ভা। অবৈধ জেনেও ঋণ আর অভাবের জন্য এই কাজ করছেন বলে দাবি জেলেদের। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নদীতে নৌকা নোঙর করে ফেলা হয়েছে নিষিদ্ধ চায়না জাল। দেখে মাছ ধরার উৎসব মনে হলেও আইন অমান্য করে চলছে রেণুপোনা নিধন। বঙ্গোপসাগর ও সুন্দরবন সংলগ্ন নদীতে চলছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। এর মধ্যেই বাগেরহাটের মংলা উপজেলার জেলেরা নদী থেকে আহরণ করছেন চিংড়ির রেণুপোনা। এর সঙ্গে তাদের জালে ধরা পড়ছে অন্যান্য মাছের পোনা ও সামুদ্রিক বিভিন্ন প্রাণীর লার্ভা। আহরণ শেষে চিংড়ি রেণু রেখে বাকি পোনা ও লার্ভা ফেলে দেয়া হচ্ছে। মংলা জয়মনির ফরেস্ট ঘাট, বিউটি মার্কেট, সুন্দরতলা, চিলা বাজার সহ অন্তত 15টি স্পটে প্রকাশ্যে এসব রেণু বিক্রি হচ্ছে। তবে জেলেদের দাবি, অবৈধ জেনেও ঋণ অভাবের জন্য এই কাজ করছেন তারা। সংসার তো চালাইতে হবে, আমরা তো সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাই না, এই কারণে আর কি আমাদের আর কি মাছটা ধরতে হয়। পোনা মাছ ধরি, মানে 2 পয়সা হ্যাগো দিই আর আমরাও দিই আর কি, 2 পয়সা দিই আর কি আমরাও ধরি। অন্য কোনো ইনকামের কোনো সোর্স নাই এখানে,
ব্যবসাটা আছে, অন্য কোনো সাইডে কোনো ইনকাম থাকতো তো অন্য ইনকাম করে খাইতো। অসাধু চিংড়ি পোনা ব্যবসায়ী ও আহরণকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। নৌ পুলিশ বা স্থানীয় পুলিশ প্রশাসন নিয়ে আমরা অভিযান বা মোবাইল কোর্ট আমাদের প্রতিনিয়তই চলমান রয়েছে। মিনিস্ট্রির আদেশ বা সরকারি আদেশ যেটা রয়েছে, এখানে ব্যত্যয় ঘটিয়ে সুন্দরবনে মাছ ধরা এবং পোনা আহরণ করা ইত্যাদি সম্পূর্ণ অবৈধ। সুন্দরবনের অভ্যন্তরে 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। সময় সংবাদ, মোংলা। জানাবো দেশের বাইরের খবর। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। এদিকে কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও রহস্য উন্মোচন করতে পারেনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। এর মধ্যেই ট্রাম্পের ওপর হওয়া হামলায় ব্যবহৃত অস্ত্র নিষিদ্ধে কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলাওকিতে চলছে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন। বৃহস্পতিবার রাতের ভাষণকে সামনে রেখে বুধবার মঞ্চ পরিদর্শন করেন দলের চূড়ান্ত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিজেই ঘুরে ঘুরে দেখেন মঞ্চের চারপাশ। এদিনও তার কানে ব্যান্ডেজ দেখা যায়। পেনসিলভেনিয়ার নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় এখনো মার্কিন রাজনীতিতে চলছে নানা আলোচনা। 5 দিন পেরিয়ে গেলেও রহস্য উন্মোচন করতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। এক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ বলছে, সেদিনের হামলার প্রায় 1 ঘন্টা আগে হামলাকারীকে সন্দেহজনক ব্যক্তি হিসেবে মনে করেছিল নিরাপত্তা বাহিনী। ওই হামলার জন্য যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের ব্যর্থতার অভিযোগ এনে বাহিনীর প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছেন মার্কিন সিনেটর ম্যাককনেল। জানা গেছে, হামলাকারী 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুক হামলার আগে অফিস থেকে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে ছুটি নেন। সেদিন তার অফিস করার কথা থাকলেও কাজ আছে উল্লেখ করে ছুটির আবেদন করেন তিনি। 2020 সালে নিজেকে বেকার তালিকায় নাম লেখালেও পরবর্তীতে ব্যাথেল পার্কের নার্সিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে চাকরি নেন থমাস। ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টায় যে মডেলের রাইফেল ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্র নিষিদ্ধ করার জন্য কংগ্রেসকে নতুন করে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার লাস ভেগাসে নাগরিক অধিকার গোষ্ঠী NAACPর একটি কনভেনশনে দেয়া বক্তব্যে বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্পকে গুলি করতে ব্যবহার করা হয়েছিল AR-15 মডেলের একটি অ্যাসল্ট রাইফেল। এই অস্ত্র যুক্তরাষ্ট্রে আরো বহু মানুষেরই প্রাণ কেড়েছে, যার মধ্যে আছে শিশুও। এখন সময় এসেছে এই রাইফেল নিষিদ্ধ করার। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান হত্যার ষড়যন্ত্র করেছে বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, যদিও তা ক্ষুব্ধভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, এই ধরনের হত্যা চেষ্টার কোনো ইচ্ছা ইরানের নেই, বরং ইরান আইনিভাবেই জেনারেল সুলাইমানি হত্যাকাণ্ডে জড়িত ডোনাল্ড ট্রাম্প সহ অন্যদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানালেন ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী নেতা ও ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান অ্যাডাম শিফ। এর মধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাইডেন। বাতিল হয়েছে তার পূর্ব নির্ধারিত নির্বাচনী প্রচারণা। যুক্তরাষ্ট্রকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে জো বাইডেনের সরে দাঁড়ানোর দাবি ক্রমেই জোরালো হচ্ছে। তার উপর থেকে সমর্থন তুলে নিচ্ছেন একের পর এক ডেমোক্র্যাট নেতারা। এবার বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানালেন প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান অ্যাডাম শিফ। তিনি বলেন, জো বাইডেন নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একজন পরিণত প্রেসিডেন্ট। তবে নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে তিনি পরাজিত করতে পারবেন কিনা তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। ট্রাম্পকে পরাজিত করতে হলে বাইডেনের পরিবর্তে ডেমোক্র্যাটদের অন্য প্রার্থীকে সমর্থন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়বে বলেও মনে করেন এই ডেমোক্র্যাট নেতা। একের পর এক ডেমোক্র্যাট নেতার এমন বক্তব্যে দলের ভেতরে বাইডেনকে নিয়ে দেখা দিয়েছে চরম মতবিরোধ। জোরালো হচ্ছে কোণঠাসা হয়ে পড়া বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবি। এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 81 বছর বয়সী জো বাইডেন। বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, সংক্রমণের লক্ষণ দেখা দেয়ায় বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। করোনা পজিটিভ হওয়ায় তার পূর্ব নির্ধারিত নির্বাচনী প্রচারণা বাতিল করা হয়। বার্ধক্যজনিত কারণে এমনিতেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপে রয়েছেন বাইডেন। এরপর কোভিড আক্রান্ত হওয়ায় সেই ঝুঁকি আরও বাড়ল বলে মনে করছেন অনেকে। লস্কর আল মামুন, সময় সংবাদ,
ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ব্রিটিশ পার্লামেন্টের নতুন অধিবেশন উদ্বোধন করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। উদ্বোধনী ভাষণে আগামী 1 বছর দেশ পরিচালনায় ব্রিটিশ সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন রাজা। এছাড়াও তিনি কথা বলেন উত্তপ্ত মধ্যপ্রাচ্য ও রাশিয়া ইউক্রেন ইস্যুতে। ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি জোর দেন রাজা তৃতীয় চার্লস। ব্রিটিশ রাজপরিবারের বাসভবন বাকিংহাম প্যালেস থেকে রাজকীয় ঘোড়ার গাড়িতে করে বের হন রাজা তৃতীয় চার্লস। সঙ্গে ছিলেন তার স্ত্রী রানী ক্যামিলা। এ সময় রাস্তার দুপাশে রাজা রানীকে এক নজর দেখার অপেক্ষায় হাজারো মানুষ। ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন উদ্বোধন করতে বুধবার ওয়েস্টমিনস্টার প্যালেসে যান রাজা তৃতীয় চার্লস। এ সময় রাজার উপস্থিতি বোঝাতে ব্রিটিশ পতাকা অর্ধনমিত রাখা হয়, ওড়ানো হয় রাজকীয় পতাকা। পার্লামেন্টে ভাষণ দেবেন রাজা। হাউস অফ লর্ডসের সদস্যদের রাজা তৃতীয় চার্লসের ভাষণ শোনার জন্য রীতি অনুযায়ী পার্লামেন্টের দরজায় 3 বার টোকা দেয়া হয়। পরে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ লর্ডসে প্রবেশ করেন রাজা তৃতীয় চার্লস। রাজার সম্মানে এ সময় দাঁড়িয়েছিলেন সবাই। রাজা আসন গ্রহণের পর সবাইকে নিজ নিজ আসন গ্রহণ করতে বলেন। এরপর পার্লামেন্টে ভাষণ দেন রাজা তৃতীয় চার্লস। আগামী 1 বছর দেশ পরিচালনায় ব্রিটিশ সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন রাজা। তার ভাষণে উঠে আসে অভিবাসন ব্যবস্থা, প্রাইভেট স্কুলের জন্য ভ্যাট বাতিল, অবকাঠামোগত উন্নয়ন ও আবাসন খাতের সরঞ্জাম সরবরাহে গতি আনা ও রেলওয়ে খাতকে জাতীয়করণ করার মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। My government's legislative program রাজা তৃতীয় চার্লসের ভাষণে স্থান পায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য ইস্যুও। ইসরায়েল ফিলিস্তিনের দীর্ঘদিনের সংঘাতের কথা উল্লেখ করে সংকট নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি জোর দেন তিনি। My government will play its part in trying to secure long-term peace and security in the Middle East. It is committed to a two-state solution with a safe and secure Israel alongside a viable and sovereign Palestinian state. এদিন ইউক্রেন ইস্যু নিয়েও কথা বলেন রাজা তৃতীয় চার্লস। যুক্তরাজ্যের তরফ থেকে দেশটিকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলে জানান রাজা। সেই সঙ্গে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ পেতেও সাহায্য করার কথা উল্লেখ করেন ব্রিটেনের রাজা। To reset the relationship with European partners. রাজা তৃতীয় চার্লসের ভাষণের পর শুরু হয় ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এবার রাঁধুনির খাতায় নাম লেখালো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। রান্না করছে নানা পদের খাবার। হংকংয়ের একটি রেস্তোরাঁয় পাওয়া যাবে এই রোবট রাঁধুনির খাবার। রেস্তোরাঁর খরচ কমিয়েছে অর্ধেকের বেশি। তবে কি এবার রান্নার জগতও দখল করে নিতে যাচ্ছে রোবট? এরই মধ্যে এই প্রশ্ন আলোচনায়। লবণ, তেল, মরিচ, মশলা যেটা যতটুকু প্রয়োজন সব পরিমাপ হয়ে যাচ্ছে মেশিনে। রোবোটিক হাত মেপে দিচ্ছে সব ধরনের উপাদান। মানুষের সাহায্য ছাড়াই তৈরি হওয়া সুস্বাদু খাবার পরিবেশন হয়ে যাচ্ছে প্লেটে। হংকংয়ের হেস্তিয়া কিচেন নামের চাইনিজ রেস্টুরেন্টে দেখা মিলছে এই রাঁধুনি রোবটের। হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন রেস্তোরাঁটিতে এই প্রযুক্তি নিয়ে এসেছেন। তার প্রযুক্তিতে তৈরি 3 সেট রোবট অন্তত 2 জন রাঁধুনির সমান কাজ করতে সক্ষম বলে জানান চেন। এক সেটে রয়েছে একটি ফ্রিজ, সিজনিং মেশিন এবং 5টি চুলা। সবগুলো আবার ইন্টারনেটের সঙ্গে যুক্ত। স্বয়ংক্রিয় ফ্রিজের ভেতরে থাকা একটি রোবোটিক হাত সব উপাদান বের করে একটি জায়গায় রাখার পর খাবারকে ফ্রাইং প্যানের কাছে পৌঁছে দেয়। এরপর শুরু হয় রান্না শেষ হওয়ার পর পাত্রটি স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কারও হয়ে যায়। এই রোবটটি ব্যবহারে রেস্তোরাঁর খরচ কমেছে 30 থেকে 50%। বর্তমানে এই রোবটটি 8 ধরনের চাইনিজ খাবারের পাশাপাশি জাপানিজ এবং পশ্চিমা খাবারও রান্না করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় এমনিতেই চাকরির বাজারে হইচই পড়ে গেছে। এর মধ্যে রেস্তোরাঁতেও কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত রোবট সংযোজন রাঁধুনির কর্মসংস্থানে হুমকি হবে কিনা তাও এখন আলোচনায়। সাদিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস আপ ডিপার্টমেন্টে রয়েছে একজন শ্রীলঙ্কান মাফিয়া। তার হত্যাকর্তা কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম বিসিবি ছেড়ে যাওয়ার পর একটি জাতীয় পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে গ্রাউন্ডস কমিটি নিয়ে এমন মন্তব্য করেছেন সাবেক প্রধান কিউরেটর হেমিং। বোর্ডে থাকাকালীন স্বাধীনভাবে কাজ করার সুযোগও পাননি বলে তিনি দাবি করেন।
মিরপুরে উইকেট নিয়ে সমালোচনা বিশ্বব্যাপী। দিনের পর দিন স্লো উইকেট বানিয়ে ঘরের মাটিতে সাফল্য পেলেও করুণ পরিণতি হয়েছে বৈশ্বিক মঞ্চে। সেই উইকেটের দেখভালের দায়িত্বে লঙ্কান কিউরেটর গামিনী ডি সিলভা, যাকে বাংলাদেশে এনেছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। দিনের পর দিন তাকে নিয়ে সমালোচনা হলেও এই শ্রীলঙ্কান গামিনীতে মধু খুঁজে পেয়েছেন মাহবুব আনাম। গামিনীর স্ত্রীকে চাকরি দিয়েছেন নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে। দীর্ঘদিন ধরে আঁকড়ে ধরে রেখেছেন গ্রাউন্ডস কমিটির চেয়ার। তারপরও নেই কোনো দৃশ্যমান উন্নতি। বিপিএল, ডিপিএল সহ প্রতিটি আসরেই সমালোচনা হয় উইকেট নিয়ে। আইসিসি দেয় ডিমেরিট পয়েন্ট, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির বলয়ে নিজের চেয়ার ধরে রেখেছেন এই কর্তা। তার এমন কর্মকাণ্ডের সত্যতা মিলেছে বিসিবির সাবেক প্রধান কিউরেটর টনি হ্যামিংয়ের বক্তব্যে। বোর্ড থেকে চাকরি ছাড়ার পর ইংরেজি দৈনিক ডেইলি সানকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রিকেটে যে শ্রীলঙ্কান মাফিয়া চক্র কাজ করছে সেটার ইঙ্গিত দিয়ে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানকে নিয়ে করেছেন ঘোরতর অভিযোগ। বিভিন্ন সময় কাজ করার চেষ্টা করেও সহায়তা পাননি, যে কারণে বিরক্ত হয়ে 2 বছরের চুক্তিতে বাংলাদেশে আসলেও ফিরে গেছেন আগেই। মাহবুব আনামও কি শ্রীলঙ্কান মাফিয়া চক্রের সঙ্গে জড়িত? আমি এমনটাই ধারণা করছিলাম। আমি নিশ্চিতভাবে জানি না, আসলে কি ঘটছে তা জানি না। আপনি কোথাও কাজ করলে এটা ধারণা পাবেন কে সহযোগিতা করছে আর কে করছে না। এটা খুবই লজ্জার বিষয়। আপনাকে কাজ করতে হলে চেয়ারম্যানের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেতে হবে। গ্রাউন্ডসে উন্নতি করতে হলে আপনাকে সততার সঙ্গে কাজ করতে হবে। আপনি যদি শেরেবাংলা একাডেমি মাঠের দিকে তাকান, সেখানে একটা বাজে মাঠ দেখতে পাবেন, বিশেষ করে এই লেভেলের ক্রিকেটে। তার কথাই স্পষ্ট, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের সহযোগিতা না পেয়েই কাজ করতে পারেননি বাংলাদেশে। টনি হ্যামিং বাংলাদেশে কাজ করার পর প্রশংসা কুড়িয়েছিলেন ক্রিকেটারদের কাছ থেকে, যদিও তাকে মিরপুর স্টেডিয়ামের উইকেট নিয়ে কাজ করতে দেয়া হয়নি, যেখানে বরাবরের মতো রাখা হয়েছে মাহবুব আনামের আশীর্বাদ পুষ্ট অচল গামিনীকে। বাংলাদেশ ছাড়ার আগে যে বিষয়গুলো প্রধান নির্বাহী ও বিসিবি সভাপতিকে অবহিত করেছেন হ্যামিং, এখন এমন অভিযোগের পরও বোর্ড কি কোনো ধরনের পরিবর্তন আনবে বিসিবির গ্রাউন্ডস কমিটিতে? তারেক হাসান শিমুল, সময় সংবাদ। নারী এশিয়া কাপের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। শ্রীলঙ্কার জাম্বুলায় অনুশীলনে ফুরফুরে মেজাজে ছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। 20 জুলাই স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেয়েদের এশিয়া কাপ মিশন। রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হাস্যোজ্জ্বল চেহারায় নিগার সুলতানা জ্যোতিরা। নারী এশিয়া কাপের আগ মুহূর্তে দলকে চাঙ্গা রাখার চেষ্টায় টাইগ্রেস অধিনায়ক। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের বিবেচনায় খুব বেশি স্বস্তিতে থাকার সুযোগ নেই। ভারত আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পারফরম্যান্স ছিল যাচ্ছে তাই। ফলাফল তো বটেই, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং অ্যাপ্রোচ কোনো কিছুই হয়নি আপ টু দ্য মার্ক। তবুও সেসব ভুলে সামনে তাকাতে চাইছেন নারীরা। ঘরোয়া লিগের ফর্ম আশাবাদী করছে সবাইকে। এশিয়া কাপেও ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় মেয়েদের। নারীদের এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে সুখস্মৃতি আছে বাংলাদেশের। 2018 সালে এই এশিয়া কাপ দিয়েই প্রথমবারের মতো দেশের ক্রিকেটকে কোনো মেজর শিরোপা উপহার দিয়েছিল টাইগ্রেসরা। সে ধারাবাহিকতা বজায় রেখেছিল বেশ কয়েক বছর। দ্বিপাক্ষিক সিরিজগুলোতে উন্নতির ছাপ ছিল স্পষ্ট। শক্তিশালী ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে জিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল জ্যোতি বাহিনী। তবে হঠাৎ করে খেই হারিয়েছে দলটা। তবুও এই প্রিয় ইভেন্ট এশিয়া কাপ দিয়ে সুদিন ফেরানোর লক্ষ্য হাসান তিলকরত্নের শিষ্যদের। 19 জুলাই ডাম্বুলায় শুরু হচ্ছে এবারের নারী এশিয়া কাপ। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু হবে 20 জুলাই। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবার ফুটবল মেয়াদ পূর্ণ করে আরও প্রায় 3 সপ্তাহ বেশি ক্ষমতায় থাকছে বাফুফের বর্তমান নির্বাহী কমিটি। সবকিছু ঠিক থাকলে 26 অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন। তবে এজন্য লাগবে ফিফার অনুমোদন। তবে নির্বাচনের তফসিল ঘোষণা এবং আনুষঙ্গিক আরও যেসব কার্যক্রম আছে তা কবে থেকে শুরু হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও। বাফুফের কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তার মতামত দেবেন সদস্যরা। তবে এমন বৈঠকেও থাকার সময় হয়নি বেশ কজন সদস্যের। তাদের মধ্য থেকে আলাদা করে বললে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি এবং সহসভাপতি কাজী নাবিল আহমেদের নাম আসবে সবার আগে।
অবশ্য তাদের ছাড়াই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কাজী সালাউদ্দিনের নির্বাহী কমিটি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ অক্টোবর হবে বাফুফের পরবর্তী নির্বাচন। তবে সমস্যা হলো ৩ অক্টোবর মেয়াদ পূর্ণ করবে বর্তমান কমিটি, তাই ৩ সপ্তাহ পর নির্বাচন করতে লাগবে ফিফার অনুমোদন। উই কুড ডু ইট। সো বেস্ট টাইম বোর্ড হ্যাজ ডিসাইডেড যে ৩ সপ্তাহ পরে ২৬শে অক্টোবরে ইলেকশন আমরা করবো উইথ দ্য পারমিশন অফ ফিফা। শুরুতে গুঞ্জন ছিল সেপ্টেম্বরে নির্বাচন শেষ করতে চায় বাফুফে, যার আনুষঙ্গিক কাজ করতে হবে অগাস্ট থেকে। শোকের মাসে এ ধরনের আনুষ্ঠানিকতা এড়িয়ে যেতে চায় বাফুফে। এছাড়াও অক্টোবরে আছে নারী টি-20 বিশ্বকাপ। নির্বাচন পেছানোর কারণ হিসেবে এই বিষয়টিও বিবেচনায় রেখেছে বাফুফে। শোকের মাস অগাস্ট মাস থেকে যেন ওই ফুটবল নিয়ে লাফালাফি না হয়, যে জন্য এটাকে শিফট করা হয়েছে সেপ্টেম্বরে। তারিখ ঘোষণায় নির্বাচনী বাতাস এখন ফুটবল ফেডারেশনে। তবে আবারও বাফুফের সভাপতি পদে নির্বাচনে অংশ নেবেন কিনা কাজী সালাউদ্দিন, এই প্রশ্নটি এড়িয়ে গেছেন সাবেক এই কিংবদন্তি ফুটবলার। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। নাফ নদীতে বাংলাদেশের যাত্রীবাহী ট্রলারে আবারও মিয়ানমার থেকে মুহুর্মুহু গুলি। অল্পের জন্য রক্ষা, আতঙ্কে টেকনাফ সেন্ট মার্টিন রুটের যাত্রীরা। এবং দুদকের অনুসন্ধান টের পেয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরান বেনজির। দুর্নীতির খতিয়ান হাইকোর্টে দাখিল করতে যাচ্ছে সংস্থাটি, শিগগিরই হবে মামলা। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। আমি আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।